ওকে, আজকে আমাদের ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 27। আজকে থেকে মূলত অফিসিয়ালি আমাদের যে মেশিন লার্নিং পার্টটা আছে সেটা হচ্ছে শুরু। তো মেশিন লার্নিং এর কিছু থিওরি ইতিপূর্বে আমরা যখন ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন গুলো শুরু করেছিলাম, থিওরিটিক্যাল আলোচনা তখন আমরা করেছিলাম। আজকে আমরা মেশিন লার্নিং নিয়ে একটা ডকুমেন্টারির কিছু অংশ দেখব। তার পরবর্তীতে আমাদের যে আজকের আলোচনা, মেশিন লার্নিং যে অ্যালগোরিদম গুলো আছে, মূলত আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম থেকে আজকে স্টার্ট করব। তো এই অ্যালগোরিদম গুলো সম্পর্কে হচ্ছে জানবো। তো আগে আমি আমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা ডকুমেন্টারিটা আমরা মোটামুটি 8-10 মিনিটের মতো হচ্ছে দেখবো। দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে এটা হচ্ছে মূলত যে কিভাবে আসলে মেশিন লার্নিং এর শুরু, বা আমরা যখন মেশিন লার্নিং এর কথা বলি তার মানে হচ্ছে মেশিন লার্ন করতে পারছে। তো এই যে মেশিন যে লার্ন করার যে ক্ষমতা, সেটা হিউম্যান লার্নিং এর সাথে কতটা সেটা পার্থক্য আছে, কিংবা কতটুকু সিমিলারিটি আছে, এবং মেশিন লার্নিং কতটুকু মেশিনের ক্ষেত্রে লার্নিং প্রসেস কিভাবে কাজ করে, এটা বুঝে যাবে মোটামুটি এই ডকুমেন্টারিটা দেখলে। তো ডকুমেন্টারিটা অনেক বড়, প্রায় 55 মিনিটস। তো এতক্ষণ আমাদের দেখা সম্ভব হবে না, আমরা তাই একটু একটু ফাস্ট স্পিডে হচ্ছে দেখবো সেটা, কয়েকটা মিনিট। এবং পরবর্তীতে আমি আপনাদেরকে মেলে, আপনারা অবশ্য মেল লাগবে না, ডকুমেন্টারিটা সার্চ দিলে আপনারা পাবেন। খুব ফেমাস ডকুমেন্টারি, কারণ এটা এমআইটি বিশ্ববিদ্যালয়ের 1961-এ এই ডকুমেন্টারিটা তারা বের করেছিল। তখনকার সময়ের যারা বড় বড় বিজ্ঞানী ছিলেন তাদের কি প্রেডিকশন ছিল যে আজকের যুগে যে মেশিন নিয়ে যে ধরনের আমরা কাজকর্ম করতে পারতেছি, তখনকার সময় এটা পুরোপুরি অবাস্তব ছিল। বাট তারা এটা মোটামুটি ধরতে পেরেছিলেন ইন দ্য ফিউচার সামথিং রেভলিউশনারি উইল হ্যাপেন। হ্যাঁ, তো এই জিনিসটা মোটামুটি আমাদের কিছুটা নলেজ দিবে যে মেশিন লার্নিং এর যে যেটা শুরু, সেখান থেকে সেটা কেমন ছিল এবং আজকে যে পর্যায়ে আছে এটা কেমন পর্যায়ে আছে, এবং এটার মাধ্যমে আপনারা অতীত এবং বর্তমান বুঝে আপনারা আগামীতে আরো কি হতে পারে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, যেটা আপনাদের কর্মক্ষেত্রেও কাজে লাগবে এবং মেশিন লার্নিং ফিল্ডে কাজ করতে আপনাদের কাজে লাগবে। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। By the CBS television network. আপনারা কি আওয়াজ শুনতে পারতেছেন? আওয়াজ যে দিয়েছি, আওয়াজ শুনতে তো কোনো সমস্যা নেই, কেমন না? একটু একটা মিনিট দাঁড়ান। ওকে, আচ্ছা, এটা শেয়ারিংটা আবার শেয়ার করি। আহ শেয়ার সাউন্ডটা শেয়ার করলে আপনারা আশা করি একটু বুঝতে পারবেন। ওকে, তো এই ভিডিওটার নাম হচ্ছে দ্য থিঙ্কিং মেশিন, এমআইটি 1961। যেহেতু এটার স্পিডটা হচ্ছে নর্মালে আছে, তাই এটা 1.25-এ হচ্ছে স্পিডটা দিলাম আমি, কারণ আমাদের একটু উম, তাড়াতাড়ি দেখতে হবে, নইলে পুরো দেখলে ক্লাসের সময় পুরোটাতেই চলে যাবে। ঠিক আছে, ওকে, শুরু করছি আমি। Tomorrow, a preview of the future as it begins to take shape in the laboratories of the world. Produced by the CBS television network. In cooperation with the Massachusetts Institute of Technology. This program is brought to you by AMF, American Machine and Foundry Company. Good evening. I'm David Wayne, and as all of you are, I'm concerned with the world in which we're going to live tomorrow. A world in which a new machine, the digital computer, may be of even greater importance than the atomic bomb. Can machines really think? Even the scientists argue that one. I don't believe that we can say yet that machines do think. I have a basic question which I always ask, and that is, are these producing anything really new? Until I see a machine producing genuinely new things, I will not agree that machines think. I confidently expect that within a matter of 10 or 15 years, something will emerge from the laboratories which is not too far from the robot of science fiction fame. The Thinking Machine. Starring David Wayne.
In a moment, that story. With me tonight is Professor Jerome B. Wiesner, director of the Research Laboratory of Electronics at MIT. Dr. Wiesner, what really worries me today is what's going to happen to us if machines can think. And what interests me specifically is, can they? Well, that's a very hard question to answer. If you'd asked me that question just a few years ago, I'd have said it was very far-fetched. And today I just have to admit I don't really know. I suspect if you come back in 4 or 5 years, I'll say, sure, they really do think. Well, if you're confused, Doctor, how do you think I feel? Professor Wiesner, I don't think I have to tell you that the conception of the robot, a thinking machine, has been man's dream for centuries, also his nightmare. Of course, up until recently, the exploitation of that dream has been largely in the hands of science fiction writers and my colleagues in the motion picture industry. You remember a great robot in the silent film Metropolis? No, I don't think I ever saw that one. Well, I'd like you to see that. It'd be very nice. Okay, Charlie, roll up. That movie professor is still way ahead of us, you know. Is he? He is. And, you know, if I'd seen that movie as a youngster, I'd probably been afraid of science. Doctor, when that film was made, and it wasn't too long ago, the thinking machine concept was still in the realm of make-believe. What do you think about it today? Well, the reason that's such a very hard question to answer is we know so very little about thought processes or about information that makes up thought processes. You know, there are many things which machines can do today, which if they were done by human beings, you would certainly call thinking. Have you ever watched a child try to learn the alphabet? I've got a piece of film here that I'd like to have you see. Down, up, down, up. Do you know that letter? M? No, it looks like an M, but it isn't. It's a W. An M upside down, isn't it? I'm going to make an X there, and you see if you can draw over the same lines that I make. Down, and up. Can you do that? The same lines, honey. That's right. That's fine. What letter is it? W. That's right, good. Now you see if you can make it. Of course, she makes mistakes at first. The real question is, how does she ever learn to get them right? I can copy yours. That's right, you copy mine. What do you mean to tell me that you don't even know yet how a child learns the letters of the alphabet? Psychologists who study the problem have a lot of ideas about what goes on, but no real explanation. A letter is simply a pattern, and we don't yet know how the brain recognizes patterns. Do you know what letter that is? L? No, it's a P. Well, do you think you'll ever understand these problems? I think so. That's one reason we're so interested in the computer and what it can be made to do. Are you suggesting that the computer can do what this child is doing? Yes, I am. The computer is a remarkable machine, and later on in the program we're going to see it write an original TV Western. But first, let's see how the youngster is doing here. What letter is it? L. P. Now, can you tell me what this letter is? Do you remember this one? It's a W. Now let's see if the computer has as much trouble with the alphabet. You mean we're going to see the computer do what the child did? I hope so. Now, does that really prove that machines can learn? I'll tell you what it does. It compares the letter you write with the letter you first showed it. And as it gets more and more information about what is called a W, for example, it is more and more better able to make a judgment about whether the letter that's being written on the screen is, in fact, a W or not. Let's see. Okay, Larry, let's read in the program again. Well, at least I know what a program is. A program's the rules you want the computer to follow. Now, what are they doing? Showing the computer the alphabet for the first time? Yes, in just the same way the teacher did with a child. Incidentally, for convenience, you see we're using P's and W's, too. Okay, now we have those characters in the machine. We'll try some tests with them. Here's a W.
D. It's pretty poor, but on the other hand, it doesn't have much knowledge. Well, here's a P for it. Try another P. Should get it this time. Okay. Wow. Well, now that's luck. That's pure luck. No, as a matter of fact, one thing the computer can't do is fool the teacher. On the next try, look at the line below the letter. The longer the line, the surer the computer is of its answer. Good enough. That's a pretty good percentage, as indicated by that bottom bar. 80%, sir. That's pretty good. Now, do you call that learning? Well, I know that if my wife and I saw our kids going through that process, we'd call it learning. So machines really can learn. You know, we don't really know much about the thought processes, and this is why I'm so hesitant. But we are studying the problem. It's being studied in a very many places and by people in many disciplines. You mean psychologists, psychiatrists, philosophers, and so on? Yes, and electrical engineers and mathematicians and others. Well, if the computer is this important, why haven't I heard more about it? Well, the computer is a relatively new thing, and we're just really getting an appreciation for the full range of its usefulness. Many people think it's going to spark a revolution that will change the face of the earth almost as much as the first industrial revolution did. Well, now this brings me back to my original question. Can machines think? I mean by that thinking, that process we try to avoid when we have a problem to solve. You mean like I'm trying to do in avoiding your question? Do you remember that puzzle about the cannibals and the missionaries? I do remember that. That's when we tried to cross the river with the missionaries and the cannibals without the missionaries getting eaten. Yes, that's the one. Well, out at Carnegie Tech, Professors Simon and Newell are doing some very interesting work trying to understand that kind of logical problem. Let me show you. Problem. This is Professor H.A. Simon. 3 missionaries and 3 cannibals are trying to cross a broad river so that they can reach a town on the other side. They have a rowboat, the cannibals. They have a rowboat, which will, however, hold only 2 at a time. All of them know how to row. There's one difficulty. No group of missionaries and cannibals may be on either side of the river at any time if the cannibals in the group outnumber the missionaries, because the missionaries would be eaten. Now, the problem is to plan a series of trips that will get all 3 missionaries and all 3 cannibals across the river in the boat without anyone being eaten. Do you have any questions now for Barbara? Well, you may start now. Please remember to say aloud as much as you can about what you're thinking, and you may move the missionaries and cannibals to try different combinations of them. There's only one boat. There's just one boat, and only 2 can sit in it at a time. Why don't you take them across and see how it would work, remembering that the boat always has to come back with someone to get the next load. And then I have the missionary bring the boat back and take one of the missionaries. Careful, that man is going to get eaten. Well, I guess I wouldn't do that. Is it possible for any of them to swim? No, I'm afraid they are non-swimmers. Well, I'll bring one of the missionaries over by himself. Poor Barbara. You know, I sympathize with her. I remember how baffled I was the first time I tried that problem. Well, Barbara's bright, and she'll get it after a bit. As a matter of fact, in a moment I'll show you her solution. That's why Professor Simon asks her to talk aloud as she works, so you'll have a record of what she says. And then I'll bring the other one over, and that's it. Very good. That's the correct solution. And now we'll go and try the same thing out with the computer on the coast. Oh, no. Now, don't tell me you're going to try to get that computer to do the same thing. Has it found a solution already? Yeah, and in just a second we'll have a chance to look at the answer. Is that the answer you have there? Yes, as a matter of fact, it's both answers. We've typed out Barbara's solution on computer paper, too. Can you tell which is which? Do I have to answer that? How does the machine do it, Doctor? Well, Professor Simon thinks that logical processes are really quite simple and only appear complex because there are so many of them in cascade. Well, does that mean that the machine tries every possible answer? No, it does just what a person does. It tries those things which seem most likely. Well, how does the machine know what's likely? Well, a person knows what's likely on a basis of experience. The machine knows what's most likely on a basis of probabilities or reasonableness that has been programmed into it, that is told to it in advance. Well, what else can computers? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আপনারা লক্ষ্য করছেন কিনা, যে আমরা মানুষের যে লার্নিংটা আছে, আমি আপনাদেরকে মেশিন লার্নিং এর
তো প্রথম দিকের লেকচারগুলোতে আমি বারবার এটাই বলেছিলাম যে হিউম্যান লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করে, বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে যে প্রবাবিলিটি, মেশিনটা যখন লার্ন করে সে মূলত প্রবাবিলিটির বেসে কাজ করে। তো এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয় না, তখনকার মেশিনগুলো তো এটা যেরকম ছিল আজকের মেশিনগুলোতে কিন্তু সেম জিনিস এসেছে মোস্ট লাইকলি। তো লাইকলিহুড, যখন আমরা কথা বলি লাইকলিহুডের কথা তখন কিন্তু প্রবাবিলিটির কথা চলে আসে। এই যে মেশিন লার্নিং শিখতে যে বললাম যে ম্যাথের দরকার পড়ে, আমরা যে কয়দিন ম্যাথমেটিক্স এর টপিক গুলো আলোচনা করলাম, এই যে দেখছেন মেশিনের মতো থিঙ্ক করতে হলে বা মেশিন যেভাবে থিঙ্ক করে সেটা বুঝতে হলে আপনাকে ম্যাথমেটিক্স হচ্ছে বুঝতে হবে। কারণ মেশিন হচ্ছে এই টার্মস গুলো আমরা যেরকম সহজভাবে আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বলতে পারি, হ্যাঁ শতকরা এত% সম্ভাবনা আছে আগামীকাল ঘূর্ণিঝড় হতে পারে দেশে। হুম। মেশিন কিন্তু সেভাবে বলতে পারে না। মেশিন ওগুলো লাইকলিহুড বলে যে হ্যাঁ শতকরা 50% হতে পারে যদি, বাট সেটার কিছু প্যারামিটার থাকে, বেসড অন সার্টেন প্যারামিটার। বাট মানুষ যখন হচ্ছে কথাবার্তা হচ্ছে বলে, সে তার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে মানুষ তখন কোনো কিছু প্রেডিক্ট করার চেষ্টা করে। আসলে আরো কয়েক মিনিট এটা দেখি, ভিডিওটা খুব ইন্টারেস্টিং। do. Well, many things, though, as I've already said, we're just really beginning to understand the capabilities of the computers. I've got some film to illustrate this point, which I think will amaze you. That man isn't playing checkers against a computer, is he? Sure, and it plays pretty well. Now, which color is the machine playing? Black. The player pushes those switches to tell the machine his moves. Incidentally, he has to make the machine's moves on the checkerboard as well. Well, then how does he determine the machine's moves? By watching those lights on the console. Machine also prints out its moves. Who's that watching? He's Dr. A.L. Samuel, an MIT graduate now with IBM. Dr. Samuel programmed the computer to play checkers so he could study machine learning. Let's see what it's printing out now. How in the world did it do that? Dr. Wiesner, how does a computer work? Well, it would take too long to give you a detailed explanation, but I think I can give you a simple explanation of the principles if you want. You can make a little box that you can put signals into, and every time you put a pulse into it, it adds. And with these devices, you can make adders, you can make multipliers, you can make devices which do a number of other mathematical operations. Now, with these various building blocks, and it takes just a very few of them, you can organize much more complicated mathematical problems. And what you do is what we call programming. You lay out a series of steps, and you have to tell the machine every blessed single step you want it to do, because it can't do anything unless you do this. And this we call a program. We feed it into the machine, and it carries out the operations we've told it to do one at a time. Of course, there is a saving grace here, which is very important. And once the machine has learned how to do something, it can print out into its permanent memory the tape or on a piece of paper, the kind we've seen, the instructions for doing this, and you never have to think about that particular thing again. Well, does the nervous system work like a computer? No, not really, though there are many similarities between computers and living nervous systems. But neurophysiologists who work on the problem think there are many more differences than there are similarities. The fact of the matter is, though, that both systems use electrical signals, that is, electrical potentials and pulses. Well, then by following the complicated steps that a computer takes, the steps and stages in solving a problem, can you learn how or more about how the nervous system works? Well, what you can learn is a good deal about thought processes, or at least simulated thought processes by this method, but it's very dangerous to carry this analogy too far. Well, if I told you all about my particular problem, could you solve that on a computer? Well, it'd probably take a psychiatrist. That's my problem. I think I better ask my question over again. You have to tell a computer what to do. In other words, all of the computers that we've seen have been programmed, that is, have been told by men what to do. Yes, but you know, that's really not a valid argument, because there's every evidence that men are programmed too. That is, they have certain built-in programming. Now, wait a minute, Dr. Wiesner. Are you suggesting that men are born with something put in their brains, like men put information into a computer? Yes, they're not only born this way, but they get programming in other ways. That is, there are really two ways in which you can get programming. There is the hereditary part, that is the part you're born with. You can also get information or programming in your brain by experience, that is, by learning. Well, surely... ওকে, এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা দেখা চলে এসেছে, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে মানুষের যে লার্নিং প্রসেসটা আছে এটা মূলত সে ডক্টর, এখানে যে দুইজন প্রফেসর আছেন ওনারা মূলত কথাবার্তা বলার একটা পর্যায়ে দেখলেন যে বলতেছে যে মানুষের যে থিঙ্কিং প্রসেসটা আছে, বলো যে সেই থিঙ্কিং প্রসেসটাকে কম্পিউটার সরাসরি সে মানে তখনকার সময় যে পিসি ছিল বা বর্তমান সময়ে যে কম্পিউটার ক্ষমতা আছে, সে এটাকে সরাসরি সে একদম যে নকল করে, মানে অবিকল নকল আমরা যেটাকে বলতে পারি, সেটা সে করতে পারতেছে না বর্তমানেও যে
আমাদের ক্যাপাসিটি আছে। বাট যেটা হচ্ছে যে আমরা সিমুলেট করতে পারতেছি যে মোটামুটি রিয়েল লাইফ থিঙ্কিং এ একটা মানুষ যেভাবে চিন্তা করে কোনো কিছুকে ডিসিশন নেয়, সেটাকে একটা সিমুলেশন পর্যায়ে আমরা নিতে পেরেছি। তারপরে এখানে এসে তুলনা করেছে যে আরেকজন বললো যে কম্পিউটার তো একটা প্রোগ্রামিং মেশিন, কারণ প্রোগ্রামিং মেশিন মানে হচ্ছে আপনি যখন ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে কম্পিউটার হচ্ছে আপনাকে কাজ করে কাজের ফলাফল কিংবা আউটপুট দিবে। তাহলে মানুষের ক্ষেত্রে কি এরকম হয়? সে বললো যে মানুষকে আমরা টু সার্টেন এক্সটেন্ট আমরা প্রোগ্রামিং মেশিন বলতে পারি, বাট এক্ষেত্রে প্রোগ্রামিং এর যে সোর্সটা বা ইনপুটটা আসে দুইটা উৎস থেকে। একটা হচ্ছে মানুষ তার জন্মগতভাবে হেরিডিটি বা জেনেটিক্স এর মাধ্যমে যে জিনিসগুলো পায় বংশগতভাবে, আর আরেকটা হচ্ছে মানুষ এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো এক্সপিরিয়েন্সের মধ্যে মূলত হচ্ছে সে যখন কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করে মানে অভিজ্ঞতার মাধ্যমে, আবার হচ্ছে লার্নিং, এই দুইটা বিষয় এখানে যুক্ত আছে। তো মানুষের লার্নিংটা মূলত এভাবে হচ্ছে কাজ করে। In higher animals, learning is more important. We like to think that anyway. Can you give me an example of programming in something that's alive? Yes, I can. I've got something over here. Can you tell me what this silhouette's supposed to represent? Well, it doesn't remind me of anything particular. If I hold it up here like this, does it look like a goose tooth? Yes, it does. Now, if I turn it around, what's it make you think of? Well, if we're still thinking about birds, I'd say it was a hawk. Did pretty well. Let's see if a duck can do as well. The ducklings used in this experiment have been raised in isolation. They've never seen any other birds. And there I see is our friend the goose. Well, there wasn't any reaction at all, was there? No, there wasn't. That's what interested Professor Melzak. You're seeing what happened when he first did this experiment in the London Zoo. If you were a duck, would you worry if you saw a goose? You mean he will worry when Professor Melzak changes that goose into a hawk? Well, let's watch. Well, that's a really frightened duck. Well, not all ducks react this way. Some are simply wary when they see their first hawk. Well, Mr. Wayne, Well, what I gather from this is that this duck that never had been exposed in its life to any other kind of a bird can now suddenly differentiate between a goose and a hawk. Now, you call that some kind of programming. To me, that's what I would call instinct. well, I'd agree with you. Instinct is the word you use. I'm using programming, or at least that part of programming which is determined by heredity. You see, animals seem to start life with a large part of their nervous system knowing what to do. That's the reason why we breathe. দেখেন এখানে তার একটা সুন্দর সাইকোলজিক্যাল এক্সাম্পল দিয়েছে। ওই লোক একটা সাইকোলজিক্যাল পরীক্ষা করেছিলেন লন্ডন জুতে। তো সেখানে তারা হচ্ছে হাঁসের উপর পরীক্ষা করেছিলেন যে হাঁসগুলা তার পূর্বে কোনো পাখিকে তারা হচ্ছে মানে তাদেরকে দেখানো হয়নি, এবং একটা হাঁস থেকে আরেকটা হাঁসকে, তিনটা হাঁস আপনারা দেখেছেন, ওদেরকে ভিন্ন রাখা হয়েছিল। কিন্তু তাদেরকে প্রথমে যখন তারা একটা হাঁসের ইমেজ পূর্ণ দেখালো, তখন তারা সেক্ষেত্রে এতটা এক্সাইটেড হয় না। কিন্তু তার পরবর্তীতে অনেকটা ইগলের মতো যখন দেখালো পানি পাখির রূপের, ওটা তার মাথার উপর দিয়ে এরকম কয়েকবার মুভ করলো, তখন সে দেখলেন যে সে অনেকটা কনফিউজ বা ছটফট করতে লাগলাম। তো এটার কারণটা সে বললো যে এটা হচ্ছে একজন ডক্টর যিনি বললেন যে এটা হচ্ছে ইনস্টিং, কিন্তু বাকি ডক্টর বললেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে মূলত তার প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং মানে যেটা জেনেটিক্যালি আপনার মধ্যে হচ্ছে আছে। যাই হোক, আমরা এই ভিডিওটা 53 মিনিট, আরো ইন্টারেস্টিং, আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব পরে, আপনারা হচ্ছে বাসায় বাকি দেখে নেবেন। আমরা ক্লাসে এখন দেখলে ক্লাসে সময় নষ্ট হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্তই হচ্ছে থাক। 20 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত আমরা দেখেছি। বাকিটুকু আমি লিঙ্ক আজকে আপনাদেরকে ক্লাসের জন্য যে মেইলটা করেছিলাম না, সেই মেলের রিপ্লাই মেইলে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব জাস্ট। তো আপনারা দেখে নেবেন বাসায়, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন থেকে কিন্তু ক্লাসে এরকম মাঝে মধ্যে একটা দুটো ভিডিও আসবে, মানে আমার লেকচার গুলোতে এরকম থাকে। নর্মালি ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর কোর্স গুলোতে এটা আমি রাখার চেষ্টা করি। তো এখানে শেয়ারিংটা স্টপ করি। এবার হচ্ছে আপনার আমরা ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর আলোচনাতে হচ্ছে যাব। তো প্রথমে যেটা আলোচনা আমরা করব সেটা হচ্ছে যে আমরা কেন মেশিন লার্নিং আসলে হচ্ছে আমরা ইউজ করি। হুম
আমি স্ক্রিনটা শেয়ার করলাম। ওকে। সো হোয়াই ডু ইউ ইউজ দ্য হোয়াইল, আমরা কোন সময় মূলত মেশিন লার্নিং হচ্ছে ইউজ করি? তো মেশিন লার্নিং ইউজ করার কিছু পার্টিকুলার সময় আছে যে সময়টাতে আমরা নর্মালি মেশিন লার্নিং ইউজ করে থাকি। মেশিন লার্নিং এর থিওরিটিক্যাল যে কিছু কনসেপ্ট আছে সেটা তো আমরা জানলামই, আর আজকের ভিডিও দেখে মোটামুটি আরেকটা জেনেছি। বাট এখন বুঝতে হবে যে মেশিন লার্নিং নর্মালি কখন আমরা ইউজ করে থাকি। তো নর্মালি বেশ কয়েকটা সিচুয়েশন আছে, যার মধ্যে এখানে 4টা সিচুয়েশনের বর্ণনা আছে, এটার বাইরেও আরো সিচুয়েশন থাকতে পারে যেখানে আমরা মেশিন লার্নিং ইউজ করতে পারি। প্রথম হচ্ছে হিউম্যান এক্সপার্টিস ডাজ নট এক্সিস্ট। এমন একটা জিনিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন যেখানে ধরেন হচ্ছে মানুষের কাজ করার অভিজ্ঞতা হচ্ছে না। যেমন আপনি যদি বলেন যে আমি মঙ্গল গ্রহে যেতে চাই, তো মঙ্গল গ্রহে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে যদি যেতে চান, বাংলাদেশ থেকে মঙ্গল গ্রহে যাওয়ার মতো কেউ হচ্ছে মানে গিয়েছেন এরকম এক্সপিরিয়েন্স ওরা কেউ নেই। তার মানে হিউম্যান এক্সপার্টিস এক্ষেত্রে এক্সিস্ট করে না। তখন এক্ষেত্রে আমরা মেশিন লার্নিং হচ্ছে ইউজ করতে পারি। তার পরবর্তীতে হচ্ছে হিউম্যানস ক্যানট এক্সপ্লেইন দেয়ার এক্সপার্টিস। মানুষ তার এক্সপার্টিস এক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে না, বিশেষ করে স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে। স্পিচ রিকগনিশন করা যেমন হচ্ছে যে মানুষের সার্টেন ডিগ্রি পর্যন্ত সে আপনার স্পিচ রিকগনিশ করতে পারে। যেমন আমরা যে যে মাতৃভাষা আছে বাংলা, কেউ বাংলা ভাষা বলে আমরা যেটা সহজে বুঝতে পারবো, এখন কেউ যদি চাইনিজ, ফ্রেঞ্চ কিংবা রাশিয়ান ভাষা বলে তত সহজে আমরা বুঝতে পারবো না, কারণ সে ভাষাগুলো সম্পর্কে আমাদের জানা নাই। তার মানে আমাদের যে ভাষার উপরে আসলে দক্ষতা নেই সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের কি আপনার মেশিন লার্নিং এর সহায়তা নিতে হবে। এই কারণে আমরা কি গুগল ট্রান্সলেট ইউজ করি যখন অন্য ল্যাঙ্গুয়েজে চলে যায়, যেমন যারা চাইনিজ, জাপানিজ এগুলোকে ট্রান্সলেট করতে আমরা গুগল ট্রান্সলেট হচ্ছে ইউজ করে থাকি। মাইক্রোসফট ট্রান্সলেট আছে, আরো অনেক ট্রান্সলেটার সার্ভিস আছে। মডেলস মাস্ট বি কাস্টমাইজ। আচ্ছা, এখানে হচ্ছে যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে মডেলগুলোকে পার্সোনালাইজ করার মানে হচ্ছে যে যার যেরকম ভাবে প্রয়োজন সেভাবে কাস্টমাইজ করার একটা অপশন থাকে। যেমন এটা হতে পারে পার্সোনালাইজ মেডিসিনের ক্ষেত্রে। তার পরবর্তীতে হচ্ছে মডেলস আর বেসড অন হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, যেখানে মডেলটা তৈরি করার ক্ষেত্রে প্রচুর ডাটার প্রয়োজন হয়। যেমন বিশেষ করে জেনোমিক্স বা আমরা বলতে পারি জেনেটিক্স রিলেটেড ডাটা, যেমন আমরা ক্যান্সার ডাটা সেটের কথা বলতে পারি, এরকম নানা রকম ডিজিজ ডাটা সেটের কথা বলতে পারি। আচ্ছা, এখানে দেখেন যে এক্ষেত্রে মেশিন লার্নিং এর একটা ক্লাসিক এক্সাম্পল দেওয়া হয় এরকম যে একজন মানুষ নানা, এখানে অনেক মানুষ আছে যারা হাতে অক্ষরগুলো লেখার চেষ্টা করেছেন। এখন কেউ শূন্য লেখেন এভাবে, কেউ লেখেন এভাবে, কেউ লেখেন এভাবে, কেউ এক এভাবে লেখেন, এক এভাবে লেখেন, মানে এক এক সংখ্যাকে কেউ এক একভাবে লেখার চেষ্টা করেন। এখন আমরা এটা যদি কাউকে পড়তে দিই, হ্যাঁ সাপোজ আপনারা যদি পড়েন তখন আপনারা, হ্যাঁ এটা আচ্ছা এটা শূন্য বুঝতে পারলাম, এটাও শূন্য বুঝলাম, এটাও শূন্য, এটাও বোঝা গেল, এটা এক বুঝলাম, এটা এক বুঝলাম, এটা কি এক না অন্য কিছু, এটা কি সাত না এক লিখছে, এটা এক না অন্য কিছু, এটা কি লিখলো, হ্যাঁ দুইটা বুঝে যাচ্ছে, তো কনফিউশন আপনার মধ্যে হচ্ছে কাজ করবে। তো এই ধরনের কনফিউজিং সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু মেশিন লার্নিং আপনার আপনাকে হেল্প করতে পারে। আপনি এক্ষেত্রে মেশিন লার্নিং ইউজ করে আপনার এই যে হ্যান্ড রিটেন ডিজিজ গুলো, ডিজিট গুলো আছে বা আপনার হাতের লেখা যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আপনি কি ডিটেক্ট করতে পারবেন। তারপরে আরো আমরা কিছু এক্সাম্পল দেখি মেশিন লার্নিং বাই এক্সাম্পলস। এটা হচ্ছে পোজ এস্টিমেশন। আপনারা যারা হচ্ছে ভিআর ইউজ করেন, হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটির যে ভিআর এর যে চশমাগুলো বা স্পেক্টাকল যদি ইউজ করে থাকেন, তখন দেখবেন যে গেম খেলার ক্ষেত্রে লোকজন নর্মালি ভাবে যখন পোজ করে তখন সেক্ষেত্রে হচ্ছে পোজ এস্টিমেশনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে মেশিন লার্নিং ইউজ করা হয়। আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে 2022 সালে 2022 সালে জাপানে প্রতি বছর আইটি উইক হয়। তো 2022-এ যে আইটি উইকটা ছিল সেটাতে আমি গিয়েছিলাম, কারণ আইটি উইক হচ্ছে অন্য শহরে হয় এবং এটা নর্মালি হচ্ছে উইকেন্ড গুলোতে হয়। তা আমি 2022-এ এরকম করোনা প্রায় তখন মোটামুটি আয়ত্তের মধ্যে আছে, তারপর মাস্ক ইউজ করতে হতো। তো আমি গেলাম এরকম একটা শহরে, আহ, আপনার জাপান আইটি আইটি উইক হচ্ছে। তো সেখানে গিয়ে দেখলাম যে এরকম যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে মেশিন লার্নিং এর উপরে তারা কাজ করতেছে। তো সেখানে দেখলাম যে একটা কোম্পানি আছে যারা বললো যে যারা কাজ করেছে যে আমরা এয়ারপোর্ট গুলোতে আমরা আমাদের যে সিসি ক্যামেরা সেটা ইনস্টল করতে পারি। যে সিসি ক্যামেরা দিয়ে তারা কি করে বললো যে এটাতে মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা অ্যাপ্লাই করে একটা লোকজনের হাইট কতটুকু, তার সেক্স কি মেল না ফিমেল, এবং তার বডি টেম্পারেচার কত, এটা আমরা মেজার করতে পারতেছি। তো আমরা এটা দেখলাম, অ্যাকুরেসিটা দেখলাম। তার পরবর্তীতে আরেকটা জায়গায় দেখলাম, সেটা হচ্ছে আপনি যদি সে মেশিনের সামনে দাঁড়ান, মানে
ক্যামেরার সামনে দাঁড়ান, তাহলে সে আপনার হচ্ছে বয়স, তার পরবর্তীতে আপনার হচ্ছে সেক্স, এই দুইটা সে আপনার আইডেন্টিফাই করতে পারবে। তবে যেটা হচ্ছে যে আপনি যদি ক্যামেরা থেকে একটু দূরে সরেন, তখন সে তার অ্যাকুরেসিটা ঠিক হয় না। কারণ আমরা বেশ কয়েকজন বন্ধু ছিলাম সাথে, আমার পাশে আরো আমরা 10-12 জন ছিলাম। তা আমরা শয়তানি করে এক একজন হচ্ছে 2-3 বার নানা পোজে ক্যামেরার সামনে মানে দাঁড়িয়েছি। তো এক একবার যখন দাঁড়িয়েছি তখন সে এক এক রকম এজ শো করেছে এবং এক এক ধরনের সেক্স শো করেছে। ঠিক আছে? তো এটা এক, তো অ্যাকুরেসিটার কথা আমরা আসবো পরে, বাট মেশিন লার্নিং দিয়ে এই নর্মালি যে কাজগুলো পোজ এস্টিমেশন ছাড়াও সেটা হচ্ছে। আরেকটা দেখেন যে কোলাবোরেটিভ ফিল্টারিং, সেটা হচ্ছে আপনারা যখন অনলাইন থেকে কিছু জিনিস কিনেন, যেমন বাংলাদেশে যারা আছেন তারা হচ্ছে দারাজ থেকে হয়তো কেনাকাটা করেন, যদিও দারাজের ইদানিং বেশ বদনাম দেখা যাচ্ছে, বা ফেসবুক থেকে যদি কোনো পেজের মাধ্যমে কোনো কিছু আপনারা কিনেন, তখন দেখবেন যে সেই রিলেটেড জিনিসপত্রের অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে তারা বেশি শো করতেছে। তো এটা হচ্ছে মূলত তারা মূলত আপনার যে বিহেভিয়ারটা আছে বা পার্সেস প্যাটার্নটা আছে সেটাকে তারা মূলত গ্রেস করার চেষ্টা করে, এবং চেষ্টা করার ভিত্তিতে তারা আপনাকে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখানোর চেষ্টা করে থাকে। আপনারা কেউ যদি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে থাকেন, সেটা অ্যামাজন, তখন হচ্ছে সে আপনাদেরকে যখন একটা প্রোডাক্ট যদি কিনেন, তখন সে পরবর্তীতে আপনি প্রোডাক্ট কেনার সময় আপনাকে রিকমেন্ড করবে যে এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আছে, আপনি কি এই ধরনের প্রোডাক্ট কিনবেন কিনা। ঠিক নেটফ্লিক্সের ক্ষেত্রেও কিন্তু এরকম, বাট নেটফ্লিক্সেরটা একটু ভিন্ন রকম ভাবে কাজ করে। আচ্ছা, ইমিটেশন লার্নিং ইন গেমস। আপনারা যখন গেম খেলেন অনলাইনে, অনেকে আসে মনে হয় হচ্ছে গেম খেলেন, তো গেমের ক্ষেত্রে যে ইমিটেশন লার্নিংটা আছে, তখন সেই ক্ষেত্রে নর্মালি মানে অ্যাভাতার মতো, হ্যাঁ, যে ইয়েটা আছে, তখন নর্মালি হচ্ছে আপনার যে মেশিন লার্নিং হচ্ছে ইউজ করা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে, ইউজ করা হয়ে থাকে বিশেষ করে রোবটের ক্ষেত্রে বা এই ধরনের গেমের ক্ষেত্রে, যেখানে হচ্ছে প্লেয়ার আছে, টাইপ আছে, মিশন আছে, এ ধরনের। আর সবচেয়ে ক্লাসিক এক্সাম্পলটা হচ্ছে স্প্যাম ফিল্টারিং। হ্যাঁ, তো স্প্যাম ফিল্টারিং নিয়ে, স্প্যাম ফিল্টারিং কিভাবে কাজ করে আমি এটা আপনাদেরকে নোট দিব একটা, কারণ স্প্যাম ফিল্টারিং এর বিষয়টা অনেক জায়গাতেই ডিটেলস ভাবে হচ্ছে লেখা নেই। কারণ কি আমি বলি, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে স্প্যাম ফিল্টার কিভাবে কাজ করে। তো নর্মালি বইগুলাতে মানে এভাবে যে এক্সাম্পলটা দেওয়া, যে তাদের কিছু প্যারামিটার থাকে, ঠিক আছে, বা কন্ডিশন থাকে, যেগুলোর উপর ভিত্তি করে তারা কোনো একটা মেল যখন আপনার ইমেলের মধ্যে ইনটেক করে বা আসে, সে তখন বুঝতে পারে যে এই মেলটা কি হচ্ছে স্প্যাম ইমেল না এই মেলটা জেনুইন ইমেল। তখন সে তার উপর ভিত্তি করে, যদি জেনুইন মেল হয় তাহলে সেটাকে ইনবক্সে সেন্ড করে, যদি স্প্যাম মেল হয় তখন সেটাকে স্প্যাম বক্সে সেন্ড করে। তো এক্ষেত্রে কিছু রুল কিংবা অ্যালগোরিদম তারা হচ্ছে অ্যাপ্লাই করে, প্রসেস। আমি এটার জন্য আপনাদেরকে একটা শিট দেওয়ার হচ্ছে চেষ্টা করব। কই গেল? ওকে, পাওয়া গেছে। যাই হোক, মনে করলাম যে ডিলিট করে ফেললাম, খেয়াল। ওকে, চেক রিডিং এর ক্ষেত্রে, চেক রিডিং এর ক্ষেত্রে আসলে যে ধরনের ওএমআর হচ্ছে মূলত ইউজ করা হয়, বা ওসিআর হচ্ছে মূলত ইউজ করা হয়, এখানে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। তো এই মেশিন লার্নিং এর একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আপনাদের ওএমআর শিট। এটা মোটামুটি বাংলাদেশে পাবলিক পরীক্ষা যারা দিয়েছেন তারা সবাই ওএমআর শিট পূরণ করেছেন জীবনের কোনো না কোনো একটা সময়, হয় অবজেক্টিভ কিংবা নৈতিক পরীক্ষার সময়, কিংবা হচ্ছে রিটেন এক্সামের সময়। ঠিক আছে, ওএমআর শিট। তো সে ওএমআর শিটে আপনি যখন ফিল আপ করেন, তখন এটা মেশিন দিয়ে হচ্ছে রিড করে। তো সেই মেশিনটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, ওএমআর। আর চেকের মধ্যে তো আপনি হচ্ছে হাতে হচ্ছে লেখেন, তখন হাতে লিখলে ওগুলো হয় হচ্ছে ক্যারেক্টার। তাই চেক রিডিং এর ক্ষেত্রে ইউজ করা হয় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন কিংবা ওসিআই। তো এক্ষেত্রে সে হচ্ছে প্রতিটা ইমেজকে একটা একটা করে সে চিন্তা করে, যেমন আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, সেটাতে একটা একটা করে সে ক্যারেক্টারকে বিশ্লেষণ করে।
আপনি কতটুকু অ্যামাউন্ট ওটা তুলতে চেয়েছেন কিংবা কাকে ট্রান্সফার করেছেন সেটা দেখে, কোন তারিখে এই জিনিসটা দেখে, এগুলো যখন ম্যাচ করা হয়, ম্যাচিং এর পরে সব ওকে থাকলেই নর্মালি হচ্ছে তারা চেকটা আপনাদেরকে দিয়ে দেয়। তখন এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, আপনি বললেন যে বাংলাদেশে তো চেক নিয়ে ব্যাংকে দিলে লোকজন দেখে আগে হচ্ছে যারা অ্যাকাউন্ট কাউন্টারে থাকে, চেক মানে চেক জমাদারের কাউন্টারে, তারা ওটাকে হাতে দেখে তারপর তারা কাজগুলো করে। হ্যাঁ, আমাদের দেশে নর্মালি ওসিআর হচ্ছে ইউজ করা হয় না, যদিও এক্ষেত্রে ওসিআর চাইলে ইউজ করা সম্ভব, বাট আমাদের এখানে এটা ম্যানুয়ালি কাজটা করা হয়। প্রাইভেট কিংবা পাবলিক আমাদের ম্যাক্সিমাম ব্যাংকগুলোতে এই কাজটা ম্যানুয়ালি কাজ করা হয়। মানে একজন ক্যাশ অফিসার থাকেন, তার কাছে আপনি চেক জমা দেন, সেই চেকটা, চেকের অ্যামাউন্ট আপনাদের মানে কম্পিউটারে চেকের অ্যাগেস্টে যে কম্পিউটার অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন আছে সে সবগুলো জিনিস চেক করে। চেক করার পরবর্তীতে সেগুলো সাইন টাইন দিয়ে তার যে বস আছে বসের কাছে পাঠায়, বস ওকে করে, বস আবার চেক করে, মানে ডাবল চেকিং হয়। চেক করার পরে সব ওকে থাকার পরে যখন সে বলে দেয় যে ক্যাশ দিয়ে তাকে দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে ক্যাশ কাউন্টার থেকে আপনি ক্যাশ নিয়ে আসেন। তো এই ক্ষেত্রে নর্মালি কিন্তু ওসিআর ইউজ করা হয় না। বাট মালয়েশিয়াতে আমি 2014 সালে যখন গিয়েছিলাম, সেখানকার এটিএম ব্যাংকিং ব্যবস্থা খুবই উন্নত। হ্যাঁ, এবার আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা এটা আসলে বলতে গেলে এটা মান্ধাতার যুগে আছে। যে ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশে চলে, এটা ধরেন বাইরে থেকে এটা 50 বছর ওল্ডে আছে। যদিও এই ব্যাংকিং এর কিছু বুড়ো বুড়ো লোকজন আছে, এদেরকে এনে দেখবেন যে ব্যাংকিং, ডিজিটাল ব্যাংক সম্পর্কে, ফিনটেক সম্পর্কে এরা হচ্ছে বলে, মানে এটা এমন হাসি পায় যখন এরা বলে। একেবারে 2014 সালে যখন মালয়েশিয়া গেলাম, তো আমি তো স্কলারশিপে গিয়েছি। তো স্কলারশিপ আলাদের সাথে সকালবেলা মিটিং ছিল, ওরা আমার ডাকলো, অফিসে গেলাম। বললো আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, তো আমাকে একটা চিঠি দিল, বললো যে এটা আপনি ব্যাংকে নিয়ে যে কোনো ব্রাঞ্চের, মানে ব্যাংকের নাম উল্লেখ করে যে কোনো ব্রাঞ্চের ব্যাংকে নিয়ে যে ওদের যে অফিসার আছে ওখানে ওদেরকে শো করলে হবে, আর একটা চেক দিয়ে দিল। তো আমি বললাম যে আমার তো স্কলারশিপে আসছে, হাতে আসলে তোরা টাকা পয়সা নেই, চেক তো দিলেন কিন্তু চেক তো, মানে আমি বাংলাদেশে যেটা জানি যে চেক জমা দিলে সেদিন আচ্ছা, আরো ছিল শুক্রবার, তো তারপর ওদের শনি রবিবার বন্ধ, উইকেন্ড। আচ্ছা, মালয়েশিয়াতে কিন্তু শুক্রবারে কোনো বন্ধ নেই, ঠিক আছে, মালয়েশিয়াতে শুক্রবার আপনার অফিস ডে। তো পরে যেটা বললো যে আপনি ব্যাংকে যান, সমস্যা হবে না কোনো। তা আমি ব্যাংকে গেলাম। যাওয়ার পরে মানে ওদের অফিস থেকে বের হলে পাশের বিল্ডিং এ ব্যাংক ছিল নিচতলাতে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে এরকম আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো বললো যে ডকুমেন্টেশন, আমি বললাম এই যে আমি বৃত্তি পেলাম। তো বললো যে ভার্সিটি ওফাল এটা শো করেন আর আপনার পাসপোর্টটা শো করেন। তো দেখলাম, এরপরে সাথে সাথে সে একটা ফর্ম দিল, 1 পেজের ফর্ম, বেশি না। বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেখবেন যে 15 থেকে 16 পেজের ফর্ম আপনাকে ফিল আপ করতে হয়, মানে ফর্ম ফিল আপ করতে করতে মেরে ফেলে। অথচ এটা এত ফর্ম ফিল আপ করার পরও লোকজন এখানে ব্যাংকের থেকে টাকা মেরে মানে চলে যায়। এটাই হচ্ছে সবচেয়ে যে অদ্ভুত কথা। আচ্ছা, যাই হোক, এটা অন্য বিষয়। তো তারপরে ফর্ম ফিল আপ করার পরে সে, আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার তো এটিএম কার্ড লাগবে। বলে যে আমি এখনই দিয়ে দিচ্ছি। তো আমি বললাম এখন দিয়ে দিচ্ছেন, এটা কি সম্ভব? বলে হ্যাঁ, এই যে আমি এখনই দিচ্ছি, আপনি বসেন। তো সাথে সাথে দেখলাম যে 5 মিনিটের মধ্যে সে আমাকে এটিএম কার্ড ইস্যু করে দিল। আর বাংলাদেশে ডাচ বাংলাতে অ্যাকাউন্ট করলাম, যেটার এটিএম বুথ বেশি, ওটার এটিএম কার্ড আসতে 1 সপ্তাহ 10 দিন লাগে। তাহলে বুঝেন আমরা কোন যুগে আছি। ব্যাংকিং ব্যবস্থার পুরো হচ্ছে লাল বাতি বেজে আছে। এবং এটার জন্য দায়ী হচ্ছে এই যে এই খাতের সাথে জড়িত যে বয়স্ক লোকগুলো আছে সব কয়টা। হ্যাঁ, এই কারণ এরা যে আমলে পড়ছে তখন বিকম পাস করছে। এরা বাংলা মিডিয়ামে মানে ম্যাক্সিমাম হচ্ছে পড়ছে। এদের আধুনিকতা সম্পর্কে কোনো ধারণা নেই আসলে। ঠিক আছে। তারপরে যেটা হলো যে আমি বললাম যে আমার তো চেক আছে, বললো যে এখানে সামনে মেশিন আছে। আমি বললাম যে এটা তো এটিএম মেশিন। বললো যে, তো সে আরেকজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ডাকলে, বললো যে ওনাকে একটু দেখিয়ে দাও যে এটাতে কিভাবে চেকটা উনি ইয়ে করবে, সাবমিট করবে। তো দেখলাম যে ওদের এটিএম মেশিনের ফাংশনালিটি আছে আলাদা চেক জমা দেওয়ার। তো আমি চেকটা জমা দিলাম, ওইটা সাথে সাথেই জমা দেওয়ার মানে 1 মিনিটের মধ্যে আমার ব্যাংকে টাকা ঢুকে গেল। তো তো সে তখন বললো যে স্যার আপনি এবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেন। তাহলে দেখেন জিনিসগুলো কতটা ফাস্ট হয়। আপনি যদি টেকনোলজি ইউজ করেন তাহলে কিন্তু জিনিসগুলো অনেক ফাস্ট হয়। হ্যাঁ, বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড বা আরো নামি দামি ব্যাংক আছে, এরা নিজেদেরকে দাবি করে যে ওরা হাই স্টে করে, সে করে, কিন্তু এরা দেখেন এদের সার্ভিস, এ পর্যায়ে সার্ভিস দিতে এরা এখনো বাধ্য। এটা তো শুধু মালয়েশিয়ার এক্সাম্পল বললাম, জাপানের এক্সাম্পল বলে, জাপানে আপনি হচ্ছে পাসবুক দেয় ব্যাংকগুলো, সে পাসবুক দিয়েও কিন্তু আপনি এটিএম বুথের যে মেশিন আছে সেখানে পাসবুক ইনসার্ট করেও কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ঠিক আছে। এবং উত্তোলন করার সময় জাপানের আপনার যেন ভুল না হয়, ওই ইয়েগুলো এটিএম মেশিন গুলো কিন্তু ভয়েস, ওরা কিন্তু ভয়েস রিকগনিশন, মানে ওরা নিজেরাই হচ্ছে বলে যে আপনি
আপনার এই বোতাম চাপুন, ওই বোতাম চাপুন, এরপর আপনি যখন কোনো অ্যামাউন্ট চাপার পরে সে তখন আপনাকে জিজ্ঞেস করে যে এটা ওকে কিনা। ভয়েস রিকগনিশনেরও ওখানে সিস্টেম আছে। যাই হোক, অনেক জিনিসপত্র আছে, এগুলো আমাদের এখানে অনেক দূরে, কারণ আমাদের এই এসব লোকজনের কারণে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, সেলফ ড্রাইভিং কার, আপনারা টেসলা সম্পর্কে যেহেতু আপনাদের অনেকের ফ্যান্টাসি কাজ করে আমি জানি, ইলেকট্রিক ভেহিকেল, কারেন্টের গাড়ি, মানে সাধারণ বাংলায় বলতে গেলে আর কি, সাধারণ ভাষা কারেন্টের গাড়ি। হ্যাঁ, তো কারেন্টের গাড়ির মধ্যে এই যে সেলফ ড্রাইভিং কার যেটা, সেটা আসলে ড্রাইভ করে যখন, তখন কিভাবে হচ্ছে ড্রাইভ করে আপনাকে, আহ এটা নিয়ে তো ডিটেলস বলা যায়, কারণ এই ফিল্ডে যেহেতু আমি কাজ করছি। যাই হোক, গাড়ি কোম্পানিতে, তো আপনাদের যেটা হচ্ছে যে সেলফ ড্রাইভিং কার যখন হচ্ছে কাজ করে, বা যখন হচ্ছে আপনি যখন চালকবিহীন গাড়ি যদি রান করতে চান, তখন সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আছে যেটার উপর ভিত্তি করে নর্মালি কাজ করা হয়। এই ধরনের যে কারগুলো থাকে, কারগুলো সব জায়গা দিয়ে মূলত কারের বডিতে অনেকগুলো সেন্সর থাকে। তো সেন্সর থাকার কারণে সে তার আশেপাশের বা পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে, তো এটাকে আমরা বলতে পারি 360 ডিগ্রি অ্যাঙ্গেল। যেমন এখানে আপনারা কার দেখতে পাচ্ছেন, এই কারের আশেপাশে গোলাকার আকারে 360 ডিগ্রি আশেপাশে কি আছে, কার সেটাকে তার সেন্সরের মাধ্যমে সেন্স করতে পারে। তাছাড়া এখানে আছে লাইডার এবং হচ্ছে ক্যামেরা আছে, ঠিক আছে, মানে জিপিএস সিস্টেম আছে এবং ক্যামেরা দেওয়া আছে, যার মাধ্যমে সে রোডটাকে দেখতে পারে। কারণ একজন ড্রাইভার যখন গাড়িটা সে চালায়, তখন কিন্তু সে গাড়ি দেখে শুনে চালায়, কেমন না, সামনে, তারপর হচ্ছে রেয়ার গাছের মাধ্যমে পিছনে, তারপর ডানে বাই এরকম দেখেই তো তাকে গাড়িটা রান করতে হয়। ঠিক তেমনি চালকভির গাড়িতে এই সিস্টেমটা আছে, বাট এগুলো কাজ করে থাকে আপনার, মানে জিপিএস সিস্টেম আছে এখানে, যে এটাকে বলা হচ্ছে যে লাইডার, তার পরবর্তীতে আছে আপনার ক্যামেরা আছে, এবং অনেকগুলো সেন্সর আছে। তো এই সবগুলো মিলে মূলত এই সিস্টেমটা হচ্ছে কাজ করে থাকে। এবং ইন্টারনেট থাকলে কিন্তু এই জিনিসটা ভালোভাবে কাজ করে। যদি সাপোজ ইন্টারনেট না থাকে, তাহলে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলের যে ড্রাইভারলেস ভেহিকেল, হ্যাঁ, সেলফ ড্রাইভিং কার যেটা, সেটা হচ্ছে কাজ করবে না। আচ্ছা, স্পিচ রিকগনিশনের কথা তো বলেছি। ফেস রিকগনিশন খুবই কমন, এটা নর্মালি খুবই কমন একটা এক্সাম্পল, এবং এটা অনেক জায়গায় হচ্ছে ইউজ করা হয়ে থাকে। আপনার ফেস রিকগনিশন যেমন, আপনারা নর্মালি এগুলো হচ্ছে এয়ারপোর্ট গুলোতে, মানে বিশ্বের যে বড় বড় এয়ারপোর্ট আছে, সেখানে নর্মালি ফেস রিকগনিশনের ক্ষেত্রে তারা এটা হচ্ছে ইউজ করে থাকেন। যেমন আমি হংকং এয়ারপোর্টের এক্সাম্পল দিতে পারি। মানে পৃথিবীতে মোটামুটি যতগুলো এয়ারপোর্ট দেখেছি আমার এই ছোটখাটো ধরেন ইয়ের মধ্যে আর কি, প্রায় 10-15টা এয়ারপোর্ট দেখা হয়েছে। তো এটার মধ্যে আমার কাছে হংকং এয়ারপোর্টটা সবচেয়ে ভালো লেগেছে। কারণ কি, কারণ তারা প্রযুক্তির এতটা হিউজ অ্যাপ্লিকেশন করেছে। সেখানে হচ্ছে আপনি যদি হংকং এয়ারপোর্টে একবার পাসপোর্ট স্ক্যান করেন, তার পরবর্তীতে আর স্ক্যান করতে হয় না, কারণ আপনার ফেস দেখেই সে আপনার ফেসটা রিড করে নেয়। ফেস রিড করে নিয়ে তারপর আপনি এয়ারপোর্টের মধ্যে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, খুবই ফাস্ট কাজ হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হংকং এয়ারপোর্ট। যদিও দেখবেন যে দুবাই এয়ারপোর্ট বা কাতার এই ধরনের এয়ারপোর্ট, সিঙ্গাপুর, এদেরকে হচ্ছে ইয়ে দেওয়া হয়, বাট হংকং এয়ারপোর্টের সিস্টেম হচ্ছে ভালো, মানে যাত্রীদের জন্য অ্যাটলিস্ট ফ্যাসিলিটি গুলো সুন্দর। আচ্ছা, জেনোমিক্স এর কথা হচ্ছে জেনেটিক্স এর উপর ইউজ করা হয়। আচ্ছা, লার্নিং এর ক্ষেত্রে দেখেন, আমরা যেটা আগেই পড়েছি, যে লার্নিংটা মূলত আমাদের দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমাদের পাইনিয়ার নলেজ, যেটা আমরা জন্মগতভাবে পেয়ে থাকি অথবা শিক্ষা দীক্ষার মাধ্যমে পাই। তারপর হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ থেকে কিছু আমরা কি তথ্য উপাত্ত পাই, যেটা হচ্ছে ডেটা। এর পরবর্তীতে তার উপর ভিত্তি করে আমাদের নলেজ ফর্মটা হয়ে থাকে। আবার নলেজটা আমাদের পরবর্তীতে নলেজের উপর ভিত্তি করে এটা পাইনিয়ার নলেজের সাথে আমরা ম্যাচ করে থাকি। সেটা কিরকম, সেটা হচ্ছে অনেকটা এরকম যে এইচএসসি পরীক্ষা এটা সবার জীবনের প্রথম পরীক্ষা, কেউ দেন নেই। আপনি ক্লাস 10-এ, নিউ 10-এ আছেন, তারপরের বছর আপনি এসএসসি পরীক্ষা দিবেন। তো পরীক্ষা যখন আপনি দেন, তখন পাইরিয়ে নলেজটা থাকে কি কি, যে মোটামুটি স্কুলে যে আমি টেস্ট পরীক্ষা দিয়েছি, সে টেস্ট পরীক্ষার মতোই, মানে এই পরীক্ষার এনভায়রনমেন্ট থাকবে বা কন্টেন্ট গুলো মোটামুটি সেই লেভেলের থাকবে। এটা হচ্ছে আপনার পাইরিয়র নলেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেটা হচ্ছে কি হচ্ছে, আপনি আশেপাশের লোকজন থেকে জানলেন যে হ্যাঁ সিটে জায়গায় পড়বে, আর সকাল সকাল যেতে হবে, এবং হলে যাওয়ার সময় কি নিতে পারবেন কি নিতে পারবেন না, এই তথ্যগুলো আপনি জানলেন। তার উপর বেস করে কি আপনার নলেজ, আপনার লার্নিং হলো। আপনি পরীক্ষার হলে গেলেন, পরীক্ষা দিয়ে আসলেন, আসার পরবর্তীতে আপনি আপনার প্রায়র নলেজের সাথে এই বর্তমান নলেজটাকে ম্যাচ ম্যাচ করে দেখলেন। তখন আপনি দেখলেন যে না, টেস্ট পরীক্ষাতে যে প্রশ্ন হয় তার চাইতে বোর্ডের পরীক্ষা মোটামুটি তুলনামূলকভাবে সহজ। ধরেন এটা আপনার নতুন একটা অবজারভেশন হলো। তাই আমরা নর্মালি এক্সিস্টিং যে পাইরিয়র নলেজ আছে তার সাথে নিউ নলেজের কম্পারিজনটা করে থাকি। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে প্রোগ্রামিং উইথ ডাটা, তারপরে হচ্ছে
অবজেক্টিভস অফ মেশিন লার্নিং। তো অবজেক্টিভ অফ মেশিন লার্নিং এর মধ্যে প্রথমে হচ্ছে মূলত অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে সব একদম অ্যালগোরিদমের সহজ সংজ্ঞা হচ্ছে যে প্রবলেম কিংবা সমস্যা সলভ করার জন্য আমরা যে স্টেপ বাই স্টেপ মেথড অনুসরণ করে থাকি সেটা হচ্ছে মূলত অ্যালগোরিদম। এখন মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে ইফিশিয়েন্ট, অ্যাকুরেট এবং জেনারেল লার্নিং অ্যালগোরিদম ডিজাইন করা। খেয়াল রাখবেন, ইফিশিয়েন্ট, অ্যাকুরেট এবং জেনারেল লার্নিং অ্যালগোরিদম ডেভেলপ বা ডিজাইন করা হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে কাজ। তো এটা যখন আমরা ডিজাইন করতে পারবো তখন এদের মাধ্যমে আমরা কি করব, অ্যালগোরিদমের মাধ্যমে আমরা লার্জ স্কেল প্রবলেম, বড় আকারের সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। তারপর হচ্ছে প্রিডিকশন আর অ্যাকুরেসি। আমি যে একটু আগে যেটা আপনারা ছবিতে দেখলেন যে কম্পিউটারকে বারবার হচ্ছে ডব্লিউ দেওয়া হচ্ছিল কিন্তু ডব্লিউ কে সে বি ধরছিল, তার পরবর্তীতে তাকে ক্যারেক্টার পি দেওয়া হয়, সেই ক্যারেক্টারকে সে কয়েকবার বি ধরেছে, তার পরবর্তীতে সে লাস্টে সেটাকে পি, এর পরবর্তীতে ডাব্লিউ কে ডাব্লিউ হিসেবে কনসিডার করেছে। তো এক্ষেত্রে মানে অ্যাকুরেসিটা বাড়তে হবে আপনাকে, ঠিক আছে? তো অ্যাকুরেসি বাড়ানোটাও কিন্তু আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকি। তাহলে মেক অ্যাকুরেট প্রিডিকশন, এটাও কিন্তু আপনার অ্যালগোরিদমের ক্ষেত্রে একটা আমাদের উদ্দেশ্য। এবং আনসিন প্রবলেম বা আনসিন সিচুয়েশনের ক্ষেত্রে, মানে যে সমস্যা ধরেন আনসিন বা আমরা এই সমস্যা সম্পর্কে এতটা ভালো জানি না, সেক্ষেত্রে মূলত অ্যাকুরেসিটির উপর প্রায়োরিটি দেওয়া হয় সবচেয়ে বেশি। অ্যান্ড হ্যান্ডেল এ ভ্যারাইটি অফ লার্নিং প্রবলেমস, এবং নানা ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে প্রশ্ন থেকে যায় যে হোয়াট ক্যান বি লার্ন, কম্পিউটার এক্ষেত্রে কি শিখতে পারে বা আমরা কি শিখতে পারি, আন্ডার হোয়াট কন্ডিশনস, কি কন্ডিশনের বা কি কন্ডিশন, কি শর্তের উপর ভিত্তি করে আমরা শিখতে পারি। হোয়াট লার্নিং গ্যারান্টিজ ক্যান বি গিভেন, কি ধরনের লার্নিং গ্যারান্টি দেওয়া যেতে পারে। হোয়াট ইজ দ্য অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি, অ্যালগোরিদম যে অ্যাপ্লাই করবেন, সব অ্যালগোরিদম কিন্তু অ্যাপ্লাই করা সহজ, আর কিছু কিছু অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হলে অনেক ধরনের কমপ্লেক্সিটি কিংবা জটিলতা পড়তে হয়। তো সেটা কি ধরনের মধ্যে আমাদের আছে। এখন দেখেন যে মেশিন লার্নিং রিলেটেড কিছু টার্মিনোলজি আছে আমাদের জানতে হবে। যেমন প্রথমটা হচ্ছে এক্সাম্পল। তো এক্সাম্পলটা হচ্ছে নর্মালি আমরা আমাদের যে ডাটাটা ইউজ করে থাকি, এই ডাটার যে ইনস্ট্যান্স অফ দি ডাটা ইউজ, এটাই হচ্ছে মূলত এক্সাম্পল। আর ফিচার হচ্ছে আমাদের ডাটা সেটের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে বা সেট অফ অ্যাট্রিবিউটস আমরা হচ্ছে যেটাকে বলতে পারি, এবং এই অ্যাট্রিবিউট গুলোকে নর্মালি ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে নামপাইয়ের মাধ্যমে। এই যে দেখেন ভেক্টরের নলেজে শিখেছে আর অ্যাসোসিয়েটেড টু অ্যান এক্সাম্পল। হ্যাঁ, তো নর্মালি আমাদের যে ডাটা ডাটা থাকে, সেই ডাটার মধ্যে যে ইনস্ট্যান্স থাকে, ইনস্ট্যান্সকে আমরা বলতেছি এক্সাম্পল। আমাদের ডাটা সেটের মধ্যে যে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকবে বাট সেট অফ অ্যাট্রিবিউটস, তাদেরকে আমরা বলতেছি ফিচার, এবং এই ফিচার গুলোকে নর্মালি রিপ্রেজেন্ট করা হয় ভেক্টরের মাধ্যমে। তার পরবর্তীতে হচ্ছে লেভেলস। তো লেভেলসটা হচ্ছে ইন ক্লাসিফিকেশন ক্যাটাগরি অ্যাসোসিয়েটেড টু অ্যান অবজেক্ট। আচ্ছা, লেভেল হচ্ছে যে আমাদের এখানে দেখেন যে আমরা নর্মালি আমাদের যে মেশিন লার্নিংটা আছে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা জিনিসের কাজ করে থাকি, মানে মূলত দুইটা ভাবে বুঝেছি, একটা হচ্ছে রিগ্রেশন, আরটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে আমরা ক্যাটাগরি ওয়াইজ কোনো জিনিসকে ভাগ করার চেষ্টা করে থাকি, ঠিক আছে? যেমন ভালো মন্দ, হ্যাঁ, এভাবে ভাগ করার চেষ্টা করে থাকি। আর রিগ্রেশনের ক্ষেত্রে আমরা রিয়েল ভ্যালুকে লেবেল করে থাকি। তার মানে কি, লেবেলিংটা হয় দুভাবে, যদি এটা রিগ্রেশন হয় তখন আমরা রিয়েল ভ্যালুর উপরে লেবেলিংটা করে থাকি, আর যদি ক্লাসিফিকেশন হয় তখন ক্যাটাগরি বা অবজেক্টিভের উপরে, বা সরি অবজেক্টের উপরে আমরা লেবেলিংটা করে থাকি। ট্রেনিং ডাটা নর্মালি যখন হচ্ছে আমরা কাজগুলো হচ্ছে করি মেশিন লার্নিং এ, তখন আমরা আমাদের ডাটা সেটকে দুভাবে বা তিন ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করলে হবে, একটা সেট হবে ট্রেনিং ডাটা, আর একটা সেট হবে টেস্ট ডাটা। আর তিন ভাগে ভাগ করলে হবে, একটা হচ্ছে ট্রেনিং ডাটা, আর একটা হচ্ছে টেস্ট ডাটা, আর একটা হচ্ছে ভ্যালিডেশন ডাটা। তো নর্মালি এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনি দুভাগে ভাগ করবেন বা এক ভাগে ভাগ করবেন। দুভাগে ভাগ করলে ট্রেনিং ডাটা তো হচ্ছে ডাটা ইউজ ফর ট্রেনিং লার্নিং অ্যালগোরিদম, মানে আপনার কাছে যে লেভেল ডাটাটা আছে, সে লেভেল ডাটার যে অংশ আপনি ট্রেনিং পারপাসে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ট্রেনিং ডাটা। টেস্ট ডাটাটা কি, ডাটার যে অংশ আপনি টেস্টের জন্য ইউজ করবেন, এবং এই পার্টটা নর্মালি আন লেভেল ডাটা হয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি টেস্ট ডাটা। আচ্ছা, আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে কোনো লেভেল থাকে না। এটা মানে তার আগেও আবার তার আগেও বেশ কয়েকবার আপনাদেরকে বলা হয়েছে, আজকে আবার বলতেছি। তো আমাদের মেশিন লার্নিং কয়েক প্রকার আছে: সুপারভাইজ, আনসুপারভাইজ রেইনফোর্সমেন্ট এবং সেমি সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা নর্মালি লেভেল ডাটা ইউজ করে থাকি, আর সেমি সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা কিছু লেভেল ডাটা কিছু আনলেভেল ডাটা ইউজ করে থাকি। আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা পুরোপুরি আপনার নো লেভেল ডাটা বা লেভেল করা নেই এমন ডাটা ইউজ করে থাকি। রেইনফোর্সমেন্ট লার্নিং থেকে আমাদের যে অ্যাকশনের যে আমাদের সিকোয়েন্স থাকে, সেটার উপরে আমাদের রিওয়ার্ড নির্ধারিত হয়ে থাকে। সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আসে
আপনি দেখেন বাইনারি ক্লাসিফিকেশন, মাল্টি ক্যাটাগরি ক্লাসিফিকেশন, রিগ্রেশন, সিকোয়েন্স অ্যানোটেশন, হায়ারার্কিক্যাল ক্যাটাগরাইজেশন, তারপর হচ্ছে প্রিডিকশন। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হচ্ছে একসাথে অনেকগুলোকে ক্লাসিফাই করা। আর রিগ্রেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। তো এটা হচ্ছে লিনিয়ার কার্ভ, এটা হচ্ছে নন লিনিয়ার কার্ভ। লিনিয়ার কার্ভ মানে এটা সরলরৈখিক রেখা, আর নন লিনিয়ারটা এটা সরলরৈখিক হবে না, এটা একটা বক্র হবে। ঠিক আছে, ওকে, আজকে এতটুকু পর্যন্ত রাখি। কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম জি বলেন। স্যার। ওই যে আমার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এগুলো অলরেডি ডিসকাশনে আসছে, মানে আমি এই জিনিসগুলো অনেকদিন ধরে ভাবতেছিলাম। তো আজকের ভিডিও প্লাস আপনার সব লেকচার মিলে দেখি যে সবগুলো এগুলা মিলে গেছে। যেমন ওই যে আপনি বললেন যে ওই যে অনেক সময় দেখা যায় যে আহ, আমি কোনো কিছু নিয়ে একটা ভাবতেছি বা একটা প্রোডাক্টের ইয়ে সার্চ করতেছি কোথাও, বা জি ফেসবুকে কোনো সোশ্যাল মার্কেটিং প্লেসে, জি। তো দেখা যাচ্ছে যে তারপর থেকে কন্টিনিউয়াস ওই ধরনের জিনিসগুলো চলে আসে। হ্যাঁ, তো এইটা মানে আমার আগে এটা ছিল না, আমি ভাবতেছিলাম যে এইটা কি সে কি এটা আমাকে রিড করতে ইউটিউবও পারতেছে। কিন্তু এখন সেম প্যাটার্ন ফলো করা শুরু জি করছে। স্যার। আপনি যদি এক দুদিন বাংলাদেশের খবর দেখেন, দেখবেন যে প্রতিদিনই আপনাকে তারা এই রিলেটেড ভিডিও শো করবে হোম পেজে। জি স্যার। এখন এখানে একটা ঘটনা হয়ে গেছে স্যার। ঘটনা হচ্ছে কি, মানে আমার এক ছোট ভাই আছে, তো ও মানে একটা প্রবলেম ফিল করলাম, মানে ওর কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে আর কি। আচ্ছা একটু কিছু মানে অনেকদিন ধরে একটু মেন্টালি একটু মানে ডিপ্রেসড বা বিভিন্ন কারণবশত দেখা যাচ্ছে তার কিছু সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে গেছে আর কি। আচ্ছা। ও একদিন এসে আমাকে বলতেছে যে ভাই আমাকে, তো আমি কি কারো নজরদারিতে পড়ে গেছি, বা কেউ আমাকে সবসময় ট্রেস করতেছে আমি কি করতেছি না করতেছি, আমাকে বিপদে ফেলানোর জন্য বা অমুক তো, মানে সে অনেকটা সাইকোলজিক্যালি মানে একটু ডিপ্রেসড আর কি। যে হুম। কোনো কারণবশত অনেকদিন ধরে ট্রিটমেন্টও চলতেছে তার। তো সেম জিনিসটা আমি ভাবতেছিলাম যে এরকম কি এটাই এটা কি আসে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, এরা কি হিউম্যান ব্রেনটাকে ক্লোন করে বা অন্য কোনো কিছু করে সামহাউ ইনফরমেশন পাস করতে পারতেছে কিনা স্যার? না, পাস মানে করার আমার বিষয়টা নিয়ে, এটা নিয়ে অলরেডি হচ্ছে কাজ চলতেছে। এই জিনিসগুলো, এই মানে এটা আপনি যেটা কথা বলছেন যে এই ভিডিওটা এআই এর ক্লাসে হচ্ছে ওদেরকে হচ্ছে ভিডিওটা দেখাবো আর কি। এটা হচ্ছে তেসার একটা প্রজেক্ট আছে, নিউরাল লিঙ্ক লিঙ্ক নামে। এবং জি স্যার। ইন্ডিয়াতে একটা বায়োটেক কোম্পানি আছে যারা মূলত মানুষ মরে যাওয়ার পরে সে মানুষের স্মৃতি আরেকজনের ব্রেনে দিয়ে তাকে জীবিত করা নিয়ে হচ্ছে তারা কাজ করতেছে। একটা বায়োটেক স্টার্ট আপ আছে ইন্ডিয়াতে যারা এইগুলো নিয়ে হচ্ছে কাজ করে। তো এই জিনিসগুলো একটা সময় চলে আসবে, আসবে না যে ঠিক এমন না, হয়তো চলেও আসতে পারে। ঠিক আছে, কারণ মানুষ তো সেটা হচ্ছে নিত্য নতুন জিনিস আসলে চিন্তা করতে ভালোবাসে মানুষ। এবং মানুষ কিন্তু, যে পৃথিবীতে যখন প্রথম মানুষ এসেছিল তখন পৃথিবী যে অবস্থা ছিল আর আজকে যে অবস্থা আছে এটার মধ্যে রাতে দিনে তফাৎ। হ্যাঁ, মানুষের কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, পরিশ্রম, ব্রেন পাওয়া সবকিছু দিয়ে কিন্তু আজকের পৃথিবীকে মানুষ পৃথিবীর রূপ দিছে। জি স্যার। তো সেটা বুঝতে হবে। হ্যাঁ, মানুষের অসম্ভব বলে কোনো কিছু নাই। কারণ বুঝতে আ- পারছি। আ- সৃষ্টির সেরা জীব যখন বলা হয়েছে মানুষকে, তার মানে দেয়ার ইজ সামথিং স্পেশাল। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে আমি ভাবতেছি যে কখনো কি আবার এমন হয়ে যায় কিনা যে আমি যে জিনিসটা মানে থিঙ্ক করতেছি বা কোনো একটা বিষয় নিয়ে ডিপলি কোনো কিছু ভাবতেছি, সেটা আমাকে মেশিন বা অন্য কেউ আমার সবকিছু রিড করতে পারবে, এই জিনিসটা সেটা কি হচ্ছে কখনোই? আপনার বিহেভিয়ার প্যাটার্ন মূলত। সে আপনার আপনার ব্রেন তো আসে রিড করতে পারছে না, বাট আপনার ব্রেনে যেটা চিন্তা করতেছেন আলটিমেটলি সেটা আপনার থট প্রসেসের মধ্যে দিয়ে আপনার হাতে চলে আসতেছে, এবং আপনার সার্চিং প্যাটার্নের মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে, আংশিক হোক জি বা স্যার। সম্পূর্ণ অংশভাবে হোক। তখন সে সেটার উপরে গ্রেস করার মূলত চেষ্টা করে। বাট হিউম্যান ব্রেনকে মানে চিন্তা করে আপনি যে চিন্তা করতেছেন সেটা বের করার জন্য আপনাকে আরো অন্য মানে মেশিন লার্নিং আছে। যেমন জাপানে আমি আইটি উইকে যে এক্সাম্পল দিয়েছি, সেখানে একটা কোম্পানি এক্সাম্পল ছিল। একটা কোম্পানি ছিল যারা হচ্ছে মানুষ কি চিন্তা করতেছে ব্রেনে, সে মেশিনটা লাগালে সে কম্পিউটার সে এটা বলতে পারে যে সে এখন এটা চিন্তা করতেছে। হ্যাঁ, টু টু সাম অ্যাকুরেসি। তো এই ধরনের প্রজেক্ট আছে, নাই যে এমন না। বুঝতে পারছি স্যার। স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর বাকি কারো কোশ্চেন?
স্যার ওই যে আরেকটা ছোট্ট কোশ্চেন বলেন বলেন। স্যার, সেটা হচ্ছে যে মানে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, আবার এট এ টাইম আমার মনে হচ্ছে যে এটা কি স্যার, মানে আমার একটা ছোট্ট মানে কোয়ারি, সেটা হচ্ছে যে ইন ফিউচার, সেটা হচ্ছে ইফ এরকম যে আমি আজ থেকে 500 600 বা 1000 বছর পরে যদি বিষয়গুলো আমি কল্পনা করতে পারি যে এটা আমাদের জন্য কখনো থ্রেট হবে কিনা, যেমন আমরা অনেক সময় হলিউডের অনেকগুলো মুভিতে দেখি যে এলিয়েনরা যে ইয়ে করে, যে আমাদেরকে একটা সময় এলিয়েনদের একটা রাজত্ব চলবে ওয়ার্ল্ডে। হুম। তো এইটার সাথে কি কোনো মানে সামঞ্জস্য বা কোনো কম্পাটিবিলিটি আছে কিনা, বা এটা দেখেন, ওয়ান কাইন্ড অফ এলিয়েন থ্রেট? এলিয়েন এখন অন্য গ্রহগুলোতে কে আছে আমরা জানি না, বাট পৃথিবীর মোটামুটি সবগুলো ম্যাক্সিমাম ধর্ম মতে, যেমন আমাদের ধর্মতে জি উল্লেখ স্যার, আছে জি যে স্যার, মানুষ ছাড়া অন্য জি একটা স্যার, জাতির কথা উল্লেখ আছে, হ্যাঁ। তো জি স্যার, জি স্যার। অন্য জাতি অবভিয়াসলি আছে, নাই যে এমন না, সেটা কিন্তু আমরা বিশ্বাস করি অলরেডি, যেহেতু ধর্মীয় কারণে আমাদের বিশ্বাস করতে হয়। তো অবশ্যই, জি এটা স্যার। মানে একদম এক্স্যাক্টলি এলিয়েন আছে এটা বলাটা মুশকিল বর্তমানে, বাট মানে নর্মালি যে অন্য যে জাতির কথা বলা হয় বা তাদের যে ধরনের ক্ষমতার বা বিশেষত্ব আমরা শুনে থাকি, সেটা হিসেবে তারা মোটামুটি প্রায় এলিয়েনের সমপর্যায়ে আমরা ধরতে পারি। বাট জি স্যার। সনাতন ধর্মে এই বিষয়ে বা অন্য ধর্মগুলোতে আসলে কি ধরনের ব্যাখ্যা আছে আমার ওই সম্পর্কে ধারণা নেই, বাট আশা করি যে মোটামুটি মোরালে সব ধর্মেই এই মানে এই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা আছে, যেগুলো ধরেন এক্সট্রা অর্ডিনারি বা আমাদের নর্মাল পারসেপশনের বাইরে, এক্সট্রা পারসেপশনাল বা এক্সট্রা টেরিস্টেরিয়াল বডি, এরকম কিছু জিনিস তো আছে। মানে স্যার আমি বলতে চাচ্ছি যে মানে এটা কি কখনো ভবিষ্যতে ইন ফিউচারে গিয়ে এমনটা হওয়ার কোনো পসিবিলিটি আছে কারণ কিনা, এটা যেহেতু নিয়ে আপনি বললেন যে নর্মালি স্যার হচ্ছে থ্রেড, আপনারা এই যে থ্রেড হওয়ার ভূত জন্য আমাদের জন্য। ভূত বা ধরেন হচ্ছে এরকম যে বিষয়গুলো আছে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে প্যারাসাইকোলজির একটা পার্ট কাজ করে থাকে, মানে সরি সাইকোলজি একটা পার্ট যেটার নাম হচ্ছে প্যারাসাইকোলজি। আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন প্রচুর প্যারাসাইকোলজি নিয়ে ভিডিও আছে, বুকস আছে, এবং এটা নিয়ে রিসার্চ পর্যন্ত হয়, লোকজন পিএইচডি পর্যন্ত করে। হ্যাঁ, ওইটা স্যার ওই যে প্যারাসাইকোলজি। প্যারাফিজিক্স আর একটা প্যারাফিজিক্স আর একটা পোর্শন আছে, ঠিক ওর আছে। সাথে কানেক্টেড তো মানে প্যারাফিজিক্স। প্যারাফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, এই জিনিসগুলো দেখেন, যতক্ষণ আপনি সবসময় খেয়াল রাখবেন, যতক্ষণ আপনি পৃথিবীতে আছেন তখন এটা হচ্ছে ফিজিক্স। যখন পৃথিবীর বাইরে আপনি চলে যাবেন, হ্যাঁ, মানে তখন পৃথিবীর আপনার অন্য জগতে, জি স্যার। তখন সেটা হয়ে যাবে অ্যাস্ট্রোফিজিক্স। তখন সেটা আপনি কিংবা আমার এই নর্মাল নলেজের মধ্যে আসবে না। জি স্যার, জি স্যার। মানে আমি ওইটাই ভাবতেছি যে এটা কি কখনো এখন যেরকম দেখতেছি সব সবকিছু মানুষের এক্সপ্লোর করে দিচ্ছে চেঞ্জ মানে। হবে, চেঞ্জ তো হবে না যে এমন না, বাট কিছু চেঞ্জ হবে ফর গুড, ভালোর জন্য, আবার কিছু চেঞ্জ হবে ফর ব্যাড। কারণ জি স্যার, আলটিমেটলি যার সৃষ্টি আছে তার কিন্তু বিনাশও আছে, তো একসময় জি এই স্যার, জি ওয়ার্ল্ড স্যার। হচ্ছে ধ্বংস হয়ে যাবে। হুম, জি স্যার। কারণ মানে এভরি বিগিনিং হ্যাজ ইটস ওন এন্ডিং, প্রতিটা শুরুরই জি স্যার, শেষ শেষ আছে, এটাই বাস্তব। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, আসসালামু তাহলে হ্যাঁ, আলাইকুম। সবাই ভালো থাকবেন, কালকে ক্লাসে দেখা হবে, হ্যাঁ।